আমার বিরুদ্ধে কয়েকটা মামলা, এর মধ্যে প্রধানমন্ত্রীর হত্যা মামলা। আমি প্রধানমন্ত্রীর হত্যা করার জন্য 24 লক্ষ পাউন্ড ডিক্লেয়ার করেছি। আমি আরে 24 লক্ষ পাউন্ড যদি আমার থাকতো তা হাসিনারে মারতে যাবো কি জন্য? আমি তো টাকা নিয়ে ভেঙে চলে যেতাম। টাকা পাচারকারী 24 লক্ষ পাউন্ড নট ম্যাটার অফ জোক। এটা আমি দেবো, যে টাকাটা পাবো কোথায়? কিন্তু এই মামলা, আরেকটা হলো যে রাষ্ট্রদ্রোহিতার মামলা, এটা তো কমন জিনিস ছিল। হাসিনার বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা হয়। এরকম মামলায় হামলায় জর্জরিত পর্যুদস্ত 15 বছর অসহনীয় জীবনযাপন করলাম। আমার সংসার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার পুত্র এই অপরাধে আমার ছেলেটাকে ধরে সাইবার আইন, এই যে সাইবার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, কোনো কারণ ছাড়া বিদেশ থেকে পড়ে টরে বাড়িতে ফিরছে। সে তার কাজ হলো কুকুর, ঢাকার রাস্তার কুকুর গুলোকে সে দেখাশোনা করে বেড়ায় সারাদিন টই টই করে। কোন কুকুরের খাবার নাই, কোন কুকুরের ঠ্যাং ভাঙছে, কোন কুকুরের গায়ে ঘা হয়েছে, কোন কুকুরের বাচ্চাগুলোকে রেস্কিউ করতে হবে, এগুলো ছিল ওর পেশা, এটা আর কি। আর হলো বিড়ালের বাচ্চা কালেকশন করে, বস্তিতে বস্তিতে বিড়ালের বাচ্চা থাকে না, বাচ্চার বস্তি ছেলেমেয়েরা গলায় দড়ি দিয়ে, চোখই ফোটে নেই বাচ্চাটার, ওরা গলায় দড়ি নিয়ে খেলে ওরা, এই বাচ্চাগুলোকে ওরা উদ্ধার করে। আর হলো বন্য পাখি, যাদেরকে ধরে এনে বিক্রি করা হয় সায়েন্স ল্যাবরেটরিতে, ফকিরা বলে জায়গা আছে কতগুলো, ওইসব জায়গাকে ওরা হিট করে, করে ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে কখনো কখনো টাকা পয়সা দিয়ে পাখিগুলোকে অবমুক্ত। এই হলো একটা ছেলের পেশা। সেই ছেলেটাকে সাইবার অ্যাক্টে ধরে নিয়ে কোনো কারণ ছাড়া, আমি তখন 3 দিন পরে যখন উদ্ধার করা গেল, মানে পাওয়া গেল খোঁজ হদিস, আমি মনে হচ্ছে গুম করে ফেলছে। তখন সে উত্তরা থানায়, আমি ওকে দেখে আর্তনাদ করে উঠেছি, পিটিয়ে হাড় মাংস আলাদা করে ফেলেছে, সারা শরীর ফুলে গেছে, জখম জখম আর জখম। আমি ওসিকে বললাম যে একটা ছেলে, আপনি জানেন এটা ইনোসেন্ট ছেলে, ইনোসেন্ট হোক বা অপরাধী হোক, এইরকম ভাবে মানুষ মানুষকে মারে? তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারই নানাভাবে নির্যাতিত হয়েছে, এটা হলো মূল কথাটা। তো সেইখানে আজকে এই মাঠে দাঁড়িয়ে বা এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলার জন্য আসছে, সেটা হলো গণমাধ্যম। জুলাই বিপ্লবের পূর্বাপর, তার আগে গণমাধ্যমের চরিত্রটা আমরা একটু দেখি, আর শাসকদের ক্যারেক্টার গুলো আমরা দেখি। সংবাদপত্র সম্পর্কে আপনার নিউ ইয়র্ক টাইমস একটা কথা বলছিল যে যা কিছু ছাপার যোগ্য, যা কিছু মুদ্রণ উপযোগী, প্রচারের উপযোগী, সেটাই হলো সংবাদ। যেমন আগে বলা হতো যে কুকুর যখন কোনো লোককে কামড়িয়েছে, এটা নিউজ না, নিউজ হলো যখন কোনো মানুষ কুকুরকে কামড়ায়, সেটা নিউজ। আমরা বলি এটা ভুল তথ্য। মানুষ যখন কুকুরকে কামড়ায় সেটাও যেমন নিউজ, কুকুর যখন মানুষকে কামড়ায় সেটাও নিউজ। কারণ কুকুরটা তো পাগল হয়ে যেতে পারে, চলো জলাতঙ্কের ফেরি করতে পারে, অতএব সে তাকে তো ব্যবস্থায় নিতে হবে। তো অর্থাৎ দুটাই। সাংবাদিকতা হলো বিরাট একটা কাজ, মহৎ কাজ। প্রত্যেক সক্ষম সম্পাদকই আসলে একজন শাসক। প্রত্যেকটি পত্রিকার একজন সম্পাদক থাকেন, তিনি বেসিক্যালি একজন শাসক, রুলার। তিনি যেমন বলছেন আপনার অস্কার ওয়াইল্ড, যে আমেরিকার প্রেসিডেন্ট, জাতি পৃথিবী মানব জাতির জন্য দুঃখের সংবাদ হলো বোধহয় ট্রাম্প এই খবিশ মনে হয় জিতে গেছে আর কি। তো জিতবেই তো, কারণ আমেরিকানরা তো তাই, যা তারা নির্বাচিত করে। হিলারি ক্লিন্টনের মতো মহিষী নারীকে তারা জিততে দেয়নি, এই ভাটটাকে জিতিয়েছিল। আবার একই ঘটনা ঘটল। মেয়েদের শাসন, প্রেসিডেন্ট পদে আমেরিকা যতই বড় বড় ডায়লগ দিক, নারী প্রেসিডেন্ট হবে এটা আমেরিকা মেনে নিতে পারে না এখন। ওরা আবার সারা পৃথিবীতে মানব জাতি নারী পুরুষের সমান অধিকারের কথা বলে বেড়ায়। সাংবাদিক, একটা সংবাদপত্র যুগ যুগ ধরে জাতিকে শাসন করে, কারণ তার তো লিমিটেড টাইম নেই, তার তো অফুরন্ত সময়। অতএব আরেকজন বলছেন যে রাষ্ট্রের 4টা স্তম্ভ, 3টা তো আমরা চিনি, আর ওই যে দূরে সাংবাদিক গুলো বসে আছে, ওটা হলো 4র্থ স্তম্ভ। এই 4র্থ স্তম্ভ বাংলাদেশে ভয়াবহ রকম বিভীষিকার মুখে পড়েছিল। বিভীষিকা, এতটাই বিভীষিকা যে সংবাদপত্রগুলো, আমি যেটা আগেই বললাম, যে হাসিনার পেটিকোটে পরিণত হয়েছিল, এবং তার চামচা, তার দালাল, তার উচ্ছিষ্ট ভোগী, তার সুবিধাভোগীদের একটা মুক্ত মৃগয় ক্ষেত্রে পরিণত হয়েছিল। মানুষ, বাংলাদেশের মিডিয়া, আপনার প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক, দুই মিডিয়ার উপরে মানুষের আস্থা হারিয়ে গিয়েছিল। পত্রিকা তো বাধ্য হয়ে পড়তাম, আমি সাংবাদিকতার লোক,
কিন্তু মিডিয়া, আমি একেবারে হলফ করে বলতে পারি যে আমি বাংলাদেশের এই ইলেকট্রনিক চ্যানেল দেখা বন্ধ করে দিয়েছিলাম। এটা সময় নষ্ট। তার চেয়ে আমি আল জাজিরা দেখি, তার চেয়ে বিবিসি দেখি, তার চাইতে আমি সিনেমা দেখি, ভালো অস্কার পাওয়া ভালো ভালো মুভিগুলো দেখি, তাতে অন্তত কিছুটা শান্তি পাওয়া যাবে। আর এগুলো দেখলে বিরক্তিকর। আমাদের এক পরিচিত লোকের বাসায় কাজের মেয়েকে কিছু ভাঙচুর করছে, ম্যাডাম তাকে শাস্তি দেওয়ার জন্য করছে কি, একটা রুমে ঢুকাই দিচ্ছে, রুমে ঢুকে লক করে দিয়ে বিটিভি ছেড়ে দিছে, বলে তোর শাস্তি হলো 2 ঘন্টা বিটিভি শুনতে হবে। বিটিভি শোনার জন্য শাস্তি দিয়েছে, আর মেয়ে আধা ঘন্টার মধ্যে চিৎকার করতেছে, খালাম্মা আমার এমনি মারেন, আমার এমনি বেতন কাটেন, আমার এমনি চাকরি থেকে খেদাই দেন, যা খুশি তাই করেন, তো বিটিভি শুনতে পারবো না। আমার মাথা নষ্ট হয়ে গেছে। এই বেটির কথা আর কিছুক্ষণ শুনলে আমার পাগলা গারদে যাইতে হবে। একটা চিত্র, কিন্তু একটা কাজের মেয়ের রিয়াকশনটা কি একটা মিডিয়ার ব্যাপারে, সে এটাকে মনে করে এটা গর্হিত, এটা খারাপ, এটা বাজে, এটা নোংরা। আস্থাহীনতার সংকট, এই আস্থাহীনতার সংকট আমাদের গণমাধ্যম করে জাতীয় জীবনে প্রবেশ করিয়েছিল। আমি আবার নিজের বেশি করে কথা বলতে চাই না, এই জন্য যে গণমাধ্যম তো মিডিয়া এখন বিরাট ভূমিকা। সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু হাসিনার কপাল পুড়েছে কিছুটা, কারণ আমাদের মিডিয়া শুনলে তো হাসিনার কিছুই হতো না। হাসিনার এই যে আমাদের মিডিয়াগুলো কি প্রচার করছে জুলাইয়ের সেই সময়, মিরপুরের 10 নম্বরের মেট্রো রেলের স্টেশন নষ্ট হয়েছে, এটা নিয়ে কান্দে কেটে ঝাড় ঝাড়। 100, 200, 500 লোক যে রাস্তায় মেরে ফেলেছে তার পুলিশ, তার লোকজন, তার গুন্ডারা, সেটার জন্য তিনি কাঁদেন নাই। আর আমাদের মিডিয়াগুলো ফলাও করে প্রচার করেছে। আরে প্রধানমন্ত্রীর মাতৃ হৃদয়, কি পরিমাণ জাতির সম্পদকে তিনি ভালোবাসেন। মানুষ মরে যাচ্ছে, মানুষের লাশ রাস্তায় পড়ে আছে, দুধের বাচ্চাগুলোকে গুলি করে মারা হয়েছে, কোনোটার জন্য কোনো অনুশোচনা নাই। এই যে তাজউদ্দিন সাহেবের মেয়ে আমাদের শারমিন আহমেদ, পরশুদিন না কবে জানি টেলিভিশনে শুনলাম, সে বলছে যে আমরা আওয়ামী লীগ করবো না কোনোদিন, কারণ আওয়ামী লীগের মধ্যে তো এই যে পাপটা যে তারা এই ব্যাপারে কোনো অনুশোচনা নেই। পাপ যে করছে সেটা তো করছে, কিন্তু এটা মানুষের একটা অনুতাপ্ত হয় যে আরে এতগুলো খারাপ কাজ করছি। এখন আবার হাসান মাহমুদ সাহেব বলতেছেন যে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলন করবো। আমাকে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হাসান কি সুন্দর সুবোধ বালক, বালকের কথা আর কি এগুলো। যাই হোক, আমি একটু পিছন থেকে আসতে চাই। সেটা হলো যে আলাউদ্দিন আলাজাদ আমাদের দেশের খুব বিখ্যাত কবি ছিল, জুন্নুরাইন জানে। আলাউদ্দিন আলাজাদের একটা কবিতা আছে, আরে আসেন আসেন। আলাউদ্দিন আলাদার কবিতা সাংবাদিকদের সম্পর্কে আমি বোধহয় একটা ভালো কবিতা পড়েছিলাম। উনি বলছে, খবর কেবল দিতে পারি, চেয়েও না অধিক, একটি খবর জেনে রেখো, আমি সাংবাদিক। রাষ্ট্রনীতির কাটি জাবর, নেই তো আমার ঘরের খবর, গুলির মুখে ঝড়ের বুকে আমি যে নির্ভীক। এটা একটা মিথ্যা কথা। আমাদের সাংবাদিকতার মধ্যে এরকম কোন চিত্র আছে কিনা? এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় বাংলাদেশের সমস্ত সংবাদপত্র সিদ্ধান্ত গ্রহণ করলো যে যতদিন সংবাদপত্র সেন্সরশিপ থাকবে আমরা কালকের থেকে পত্রিকা বন্ধ করবো, পত্রিকার বের করবো না। তখন তো ইলেকট্রনিক মিডিয়ার চোঙ্গা আলাদের এত দাপট ছিল না, তখন চোঙ্গাগুলো কম ছিল আর কি। কোন আইসক্রিম, হ্যাঁ বলেন, সে সামথিং। বিদেশি অ্যাম্বাসেডারকে যে বলতেছে সে সামথিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি, তো হে কি বলবে? তুই তার কাছে যে সে সামথিং বলতেছো কেন? এটা স্টুপিডিটি। যাই হোক, তো সেই সময় সংবাদপত্র রুখে দাঁড়িয়েছিল এবং দেখেন যে 10 দিন বাংলাদেশের সমস্ত মিডিয়া বন্ধ হয়ে গেছিল। এবং এরশাদের পতন কি পরিমাণ ত্বরান্বিত করেছিল মিডিয়াগুলো, তো কল্পনা করা যায় না। এই সাহস বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে আগেও দেখা যায়নি, পরেও দেখা যায়নি। তো সেই সাংবাদিক আমিও সাংবাদিক হিসেবে যখন আমি নাম লেখাতে শুরু করলাম, থাকে না একটা বয়সের দোষে ওদের একটু ওর সাথে একটু থাকে, তো এরকম থাকে, তো বললাম যে চলো বিয়ে টিয়ে করি আর কি। ও তো রাজি, আমিও রাজি, দুজনে। ও যে ওর আব্বাকে বলেছে, আর আব্বা বলে ছেলে কি করে? বলে সাংবাদিকতা। মাথা খারাপ তোর? সাংবাদিকের হার আমাদের বাপের ঠিক নেই, মায়ের ঠিক নেই, এগুলো থাকে কই, খায় কি, ভিক্ষে করে খায়। এর কাছে আমার মেয়েটাকে এটা তুই পানিতে ভাসায় দেওয়ার মতো, আমি কখনো করবো না। বলে না বাবা, মানে আমরা আর কি
বলে যে সেটা যাই মনে তাই হোক, তোকে কেটে উঠানে জবাই করে গর্ত করে মাটিতে পুঁতে ফেলবো। আমার বংশের মেয়ে তুই ফালতু সাংবাদিকদের বিয়ে করবি, এ হতে পারে না। বাংলা সিনেমার ভিলেনদের মতো। বাংলা সিনেমার বাপরা যে ডায়লগ দিছিল, আমার সেই হবু শ্বশুর ওই ডায়লগটা দিছিল, যিনি শ্বশুর হন নাই আর কি। তো এই তো সাংবাদিকতা সম্পর্কে আমাদের দেশের মানুষের গড়পড়তা দৃষ্টিভঙ্গি, সেইখান থেকে আমরা উঠে আসছি, এটা ঠিক। কিন্তু উঠে আসছি কোথায় আসছি সেটা একটু বলবো। আমার এক লোক আছে পরিচিত, আমি বলি, ভাই আপনার আমি বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা। তাহলে আপনার বয়স তো মনে হয় যে 53, 54 বা 55 সর্বোচ্চ। কহে তাতে কি হয়েছে? আমি বলি, না, আপনি 5 বছর বয়সে মুক্তিযুদ্ধে গেছিলেন, এটা শুনতে অবাক লাগতেছে, ভাবতে ভাব। কেন আমি কি যেতে পারি না? না না, তা তো যেতে পারেনি, 5 বছর বয়সের বাচ্চারা তো যেতেই পারে। এই 5 বছর বয়সে বাচ্চা মুক্তিযোদ্ধা আমাদের প্রেস ক্লাবের সামনে মিছিল করে, তখন তো রেগুলার হতো মুক্তিযোদ্ধার সন্তান, হ্যাঁ তো মুক্তিযোদ্ধা। তাহলে তুমি মুক্তিযোদ্ধা হলো কোন কারণে? বলে যে আব্বা বন্দুক নিয়ে বাড়িতে আসছিল, তো ওই বন্দুক আমি নাড়াচাড়া করছিলাম, সেই সূত্রে মুক্তিযোদ্ধা। আর বঙ্গবন্ধু সৈনিক হলে তার কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ হলে এমন একটা মেশিন তৈরি করেছিল, যে মেশিনের একদিক দিয়ে আপনার যদি রাজাকার ঢুকাই দেন, মেশিনের উপাশে বীর মুক্তিযোদ্ধা হিসেবে বেরিয়ে গেল। আবার আওয়ামী লীগ ছেড়ে যেদিকে বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে সে রাজাকার হয়ে গেল। এইরকম একটা বাংলাদেশ কায়েম করেছিল শেখ হাসিনা এবং তার মহান পিতা শেখ মুজিবুর রহমান। তা আমি মুক্তিযুদ্ধে গিয়ে আমরা কি চেয়েছিলাম? মুক্তিযুদ্ধে আমরা গিয়েছিলাম কেন, কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক জীবন, আমরা চেয়েছিলাম মানবাধিকার, আমরা চেয়েছিলাম আইনের শাসন, শোষণ মুক্ত একটি সমাজ, সম্পদের সুষম বন্টন, যেটা আল মাহমুদের কবিতা আছে না, যে আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন। এইটা আসলে আমাদের মুক্তিযুদ্ধের মূল স্পিরিটের একটা। তারপরে কি চেয়েছিলাম? রৌদ্র করজ্জ্বল দুপুর, অঝোর শ্রাবণের রাত, কিন্তু পোহাইলে সর্বরি, আমরা দেখলাম সব ধ্বংস হয়ে গেছে। আমরা আইব খানের জায়গায় পেলাম মুজিব খান। পৃথিবীর ইতিহাসে শেখ মুজিবের মতো এত পপুলারিটি নিয়ে, তার মতো এত জনপ্রিয়তা নিয়ে কোনোদিন কোন লোক রাষ্ট্র ক্ষমতায় আসেন নাই। বাংলাদেশে তার হাতে তুলে দেওয়া হয়েছিল কাদামাটির একটা বাংলাদেশ। উনি যা চাইতেন তাই হতো সে সময়। তার নামে সকালে সূর্য উঠতো, তার নামে সন্ধ্যায় সূর্য ডুবতো। এরকম একটা অসীম জনপ্রিয়তা, এবং যিনি তার নিজের জীবনটা গণতান্ত্রিক সংগ্রামের পিছনে ব্যাপকভাবে ব্যয় করেছেন, জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন, সেই ব্যক্তি ক্ষমতা হাতে নেওয়ার পরেই চেঞ্জ হয়ে গেলেন, ভয়াবহ রকমের চেঞ্জ। প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা অধিকার থাকবে, কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হলো, কিন্তু সরকার যাকে বন্ধু মনে করে তার বিরুদ্ধে কোনো বক্তব্য লিখতে বা উচ্চারণ করতে পারবে না। কি বুঝলেন? এই সংবিধান যেটা ফারাদ ভাই বলে যে এটা তো সংবিধান না, এটা এখনই ফেলে দেওয়া উচিত, আগুন দিয়ে জ্বালাই দেন। কারণ হাসিনাটা কাটা সেরা করিয়া, এটা সিরা অর্ধেক সিরা দিয়ে তার জুতা মুছেছে, অর্ধেক সিরা তার বাড়িতে রান্নার আগুন ধরেছে চুলাতে, এটারে নোংরা রক্তাক্ত ক্ষত বিক্ষত করে করে এটারে একটা একটা জরা জীর্ণ একটা মাংসপিণ্ডে পরিণত করছে, কতগুলো ছেঁড়া কাগজের স্তূপ। এইরকম একটা বাজে স্তূপের উপর দিয়ে দাঁড়িয়ে একটা দেশ চলতে পারে না। যাই হোক, পরবর্তীকালে আমরা দেখলাম যে এই কথাগুলো সত্য হয়েছে। ডিটেলস এর অনেক সময় লাগবে, আমি শর্টকাট কয়েকটা কথা বলি। যে 16ই জুন 1975 সাল, এটা সংবাদপত্রের কালো দিবস বলা হয় বাংলাদেশে। কেন কালো দিবস? কারণ এই দিন শেখ মুজিব 4র্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের, বললাম যে লোক গণতান্ত্রিক 73 সালের যে ইলেকশন আসছিল, সেই ইলেকশনে তিনি খামাখা কারচুপি করতে গেছিলেন। এমনি আওয়ামী লীগ জিতত, কারণ আওয়ামী লীগের বাইরে দাঁড়ানোর ক্ষমতাই কারো ছিল না। মৌলানা ভাসানীর ন্যাপ আর মেজর জলিলের জাসদ, এরা তো ছিন্ন ভিন্ন অবস্থা তখন, বোঝেন তো পরিস্থিতিটা। তো সেরকম অবস্থায় কোনো কিছুই হতো। তারপরও বন্দুকের আগায়, আমি যে কনস্টিটিউয়েন্সির মানুষ, আমার ওখানে আনোয়ার হোসেন চৌধুরী ভাসানী ন্যাপ থেকে দাঁড়িয়েছিলেন। একদিন রাতের বেলা তিনি বাসা থেকে উধাও, তারা ধরে নিয়ে গেছে।
ধরে নিয়ে আমাদের এমপি সাহেবের বাসায় নিয়ে গেছে আওয়ামী লীগের এমপি। তাকে বন্ড দিতে হবে, মুছে লাগা দিতে হবে যে তিনি ইলেকশন থেকে সরে দাঁড়ালেন, এটা বলে দিতে হবে। তারপরে ওই লোক বললেন যে ভাই আপনি যেটা বলছেন সেটা আমি আংশিক মানতে পারি, বাকি আংশিক মানতে পারবো না। কি বলে? আমি আমার প্রার্থীপদ প্রত্যাহার করতে পারবো না, এটা মৌলানা ভাসানীর নির্দেশ। আমার জীবন গেল, আমি ওইখানেই থাকবো। তবে যেহেতু আপনি মেরে ফেলার হুমকি দিচ্ছেন, আমি ইলেকশন ক্যাম্পেনে যাব না, বাট প্রত্যাহার করতে পারবো না। এই জায়গাতে আমরা দেখছি পরে হিসাব করে, জায়গাতে এমনিতে আওয়ামী লীগ জিততো, কোনো কারণ ছাড়া এই অপকর্মটা করেছে। এরকম সব জায়গায় খন্দকার মোস্তাকের ব্যালট বক্সে হেলিকপ্টার উড়াই নিয়ে আসা হয়েছিল। মেজর জলিলের ব্যালট ভরা বাক্সগুলো পাওয়া গেছে সন্ধ্যা নদীতে। কোনো দরকার ছিল? এইরকম তো এত কিছু করলেন। তারপরে তিনি আপনার চতুর্থ তার আমলটা কিরকম ছিল যে লোক এসে প্রধানমন্ত্রী পা জড়ায় ধরে কান্দাকাটি শুরু করলো। তো প্রধানমন্ত্রী বলে কি হয়েছে, ও কাঁদে কেন? তো বলে যে ও আমাদের ওই ওর একটা ফাঁসির ধর্ষণের কেসে ফাঁসাইছে হারামজাদা। ওখানকার যে সিও আছে, তখন সিও ছিল, মানে সার্কেল অফিসার বলা হয়, এখন যদি ইউএনও বলা হয়, ওই সিও হারামজাদা এটা ষড়যন্ত্র করে ধরাই দিছে। তো বলে ধরাই দিছে, তাহলে কোর্টে যে ঠিক করকা? না বাবু না, আমাদের কর্মী তো। বলতে আমি কি করবো? আপনি কয়ে দেন একটু, ওই চিফ জাস্টিসে কয়ে দেন মাফ। দ্যাট ওয়াজ আওয়ার আইনের অবস্থা ছিল এরকম। গার্ডিয়ানের রিপোর্টের একটা অংশ বললাম। তো এরকম অবস্থায় 16ই জুন এত কিছু করার পর তার বিরুদ্ধে টু শব্দ করার লোক নেই। শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু বলতে পারলে, না বললে জিব্বা কেটে গেল। এই বিভীষিকাময় পৃথিবীতে আপনারা দেখেন না, আমরা দেখেছি। তারপরে এমন ঘটনাও আছে যে ছেলের মাথা কাটা হয়েছে, সে বামপন্থী রাজনীতি করে, মাথা কেটে বাপকে বাধ্য করা হয়েছে ফুটবল খেলতে মাথা দিয়ে। আহমেদ মুসার একটা বই আছে, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ, পড়ে দেখেন। আরেকটা বই আছে খুব গুরুত্বপূর্ণ বই, দুঃশাসনের 1338 রজনী। এগুলো হলো দলিল, চেষ্টা করেছে মানুষ কিছু দলিল রেখে দিতে। আরেকটা বই আছে 72-75 বাংলাদেশ, মনিরুদ্দিন সাহেবের লেখা। এটা হলো শুধুমাত্র সংবাদপত্রের হেডলাইন গুলোর কালেকশন, বিশাল এত বড় খণ্ড। তো সেই শেখ মুজিব, তার সময়ে 15 লক্ষ লোক দুর্ভিক্ষে মারা গেল। 15 লক্ষ, খাওয়ার কোনো ঘাটতি ছিল না। অমর্ত্য সেন বলেছেন যে খাওয়ার জন্য মানুষ মরেনি, মানুষ মরেছে ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এবং লুণ্ঠনের কারণে। খাবার পড়ে আছে, কিন্তু রাত্রেবেলা সব চোরাচালানে ইন্ডিয়াতে চলে যাচ্ছে। আর ব্যবস্থাপনা বলতে বোঝেনি। আমার ভাই ছিলেন ত্রাণ কমিটির একটা থানার সভাপতি। আমার ভাইকে যা দেখছি তাতেই আমার চক্ষু চরক গাছ। আমার ভাই আওয়ামী লীগের খুব বড় নেতা ছিলেন। ভাই আমাদেরকে বলতেন যে দেখ রে, আমি তো দুর্নীতি করি না, এখন আমার শেয়ারটা যদি আমি না নিতে আমাকে মেরে ফেলবে। শেয়ারটা তো অটোমেটিক আমার কাছে আসে, আমি তো চাই না, আমি বরং চেষ্টা করি মানুষের কাছে পাশে দাঁড়াতে। এটা হলো একজন সফট আওয়ামী লীগের ভাষণ, যে উপায় ছিল না, এই লুণ্ঠনে অংশ না নিলে তাকে সরিয়ে দেবে অথবা তাকে মেরে ফেলবে। আইনের শাসন বলতে কোথাও কিছু ছিল না, ঠিক শেখ হাসিনা যেটা করেছিলেন। তারপরে 27,000, কেউ কেউ বলেন 40,000। তো সিরাজ শিকদারের পিতা আব্দুর রাজ্জাক শিকদার, তিনি একটা গণতদন্তের মাধ্যমে নানান তথ্য উপাত্ত সংগ্রহ করেছিলেন। সেই তথ্য উপাত্ত সংগ্রহের ব্যাপারে দেখা যায় 30,000-এর উপরে নিহতের তালিকা করতে পেরেছিলেন তিনি। 30,000 লোককে হত্যা করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিকভাবে ভিন্ন মত অবলম্বনের অপরাধে। দ্যাট ওয়াজ শেখ মুজিব। তারপরে কি করেছেন? চতুর্থ, এত কিছু করার পর দেশ স্তব্ধ, হতভম্ব। পেট্রোলের কাপড়ের জন্য লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমরা কয়েক বন্ধু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সিলেটের বন্যী উৎসব করলাম। পেট্রোলের কাপড়ের জন্য এমপি সাহেবের কাছে নিয়ে আসতে হয়, সিরকুট নিয়ে আসতে হয়। এমপি সাহেব পাঠায় দেয় তার চামচার কাছে, চামচা পাঠায় তার চামচার কাছে। বলে না যে তাবিন তাবে তাবিন তাবে, এরকম আছে না লম্বা সুতা, ওরকম আর কি। এত জায়গায় ঘুরে 1-2.5 গজ পেট্রোলের কাপড় জোগাড় করতে হবে। এই জন্য মুক্তিযুদ্ধ গেছিলাম। অতএব আমরা এটার প্রতিশোধ নেব। আমরা সিরাজ শিকদারের রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে গেলাম, যে অন্যায়কে শাস্তি করতে হবে, এটাকে থামাইতে হবে, বাস।
তারপরে শেখ মুজিব কি করলেন? চতুর্থ সংশোধন শেষ, বাংলাদেশের গণতান্ত্রিক জীবন শেষ। সংবাদপত্রের কথা তো বলার জন্য আসতেছি আমি। ওই সংবাদপত্র, সমস্ত সংবাদপত্র ব্যান করে দিয়ে মাত্র 4টা লিফলেট রাখা হলো, তাও সরকারি ব্যবস্থাপনায়। তাজউদ্দিন বলেছিলেন যে আপনি যে চতুর্থ সংশোধনী করলেন, বাকশাল গঠন করলেন, আপনি তো ইয়ের থেকে নামার রাস্তাটাও বন্ধ করে দিলেন, আপনি তো নামার রাস্তাটাও রাখলেন না, এখন তো একটা অস্বাভাবিক কিছু ঘটবে। তাজউদ্দিন তো বারবার বলেছিল। তাজউদ্দিন আমার জানের জান না, কিন্তু সত্য বলতে হবে তো। তিনি তো একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন। বেসরকারি প্রশাসন মুজিবনগরে তার নেতৃত্বে পরিচালিত, সেটা তো মিথ্যা না। তাজউদ্দিনের তো নামগন্ধ ছিল না। জেনারেল ওসমানের নাম নিলে কবিরা গুনাহ হতো এই 15 বছরে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নাম নিলে কবিরা গুনাহ হয়, চিন্তা করছেন? আর জিয়াউর রহমানের নাম নিলে তো শিরক। জিয়াউর রহমান সম্পর্কে স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, প্রথম দেখেন সেই রাতটা 25শে মার্চের রাত 12টা, একজন ক্যান্টনমেন্টে তার অফিসারদের মেরে টাইগার পাসে যে ডিক্লেয়ার করতেছে উই রিভোল্ট, 25শে মার্চের রাত 12টা। স্বাধীনতা তো তার পরে ঘোষণা করলেন। আর একই সময় আমাদের মহান নেতা সুটকেস গুছিয়ে বসে আছেন পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করার জন্য। দ্যাট ইজ দি ডিফারেন্স বিটুইন টু রহমান, মুজিবুর রহমান এন্ড জিয়াউর রহমান। দুই রহমানের মধ্যে এইটা হলো এই বর্ডার লাইন, এটা হলো মানে মিনিং করার লাইন। তো সেই লাইনে তিনি করলেন। তারপর 15ই আগস্টের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। 15ই আগস্টের ঘটনা তো শেখ মুজিব বাড়িতে ডেকে নিয়ে আসছিলেন, এটা তো কেউ তাকে মারতে চায়নি, কিন্তু তিনি তো রাস্তা রাখেন নাই। পরের দিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেশের আজীবন আমৃত্যু প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হতো। এই ঘটনা ঠিক হয়েছে, যেভাবে তাকে জাতির পিতা বানানো হয়েছে। 3রা মার্চ 1971 সাল, আসমা আব্দুর রব হলো জাতির জনকের জনক। তিনি ঘোষণা করলেন শেখ মুজিব জাতির জনক, কারোর সাথে আলোচনা না করে হঠাৎ। একই কাণ্ড করেছিলেন আপনার 69 সালের আমাদের তোফায়েল আহমেদ সাহেব। মুজিবের আগেও 2জন বঙ্গবন্ধু ছিলেন আমাদের ইতিহাসে। একজন হলেন ভাই গিরিশচন্দ্র সেন, তার পত্রিকার নামে ছিল বঙ্গবন্ধু, এই জন্য তাকে বঙ্গবন্ধু বলা হতো। আরেকজন ছিলেন মুন্সি মেহরুল্লাহ যশোরের, তাকে বঙ্গবন্ধু বলা হতো। তাহলে এটা হলো আমাদের থার্ড বঙ্গবন্ধু, তৃতীয় বঙ্গবন্ধু আর কি। তো যাই হোক, সংবাদপত্র শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। 15 আগস্টের পরের থেকে মানুষ একটা রাস্তায়, শেখ মুজিবের জন্য মানুষ রোজা রেখেছে, নামাজ পড়েছে। সেই শেখ মুজিবের জন্য ঢাকার রাস্তায় রাস্তায় মানুষ উৎসব করেছে, ফেস্টিভ্যাল করেছে, মিষ্টি বিতরণ করেছে, খাওয়া দাওয়া করেছে, গরু কোরবানি করেছে, মিলাদ মাহফিল করেছে, শুকরানা নামাজ পড়েছে। কেন? এটা কি সব টাকা দিয়ে করানো হয়েছিল নাকি? এটা অটোমেটিক করেছে, তোর তো নেতৃত্বই নাই। তো সেই রকম একটা মানুষের জন্য পতন বড় বেদনাদায়ক। ওই যে প্যাট্রিয়ট নামে একটা কবিতা আছে, দা যাই এন্টার এন্ড দা যাই গো, কিভাবে আমি এলাম আর কিভাবে আমি গেলাম। শেখ মুজিব হলো প্যাট্রিয়ট কবিতার ওই ব্যতীত ওই ট্রাজিক নায়কটা। এনায়েতুল্লাহ খান বলতেন যে শেখ মুজিব হলেন রূপকথার রাজা, বাস্তবের রাজা নন। বাস্তবের রাজা হলে বাস্তবের যে মুকুটের ভার, এটা বহন করার মতো যোগ্যতা তার ছিল না। তিনি ছিলেন রূপকথার রাজা। রূপকথার মধ্যে যদি তিনি থেকে যেতেন, আমৃত্যু তিনি এই সম্মান ভোগ করতে পারতেন। যেটা মৌলানা ভাসানী বলেছিল যে মুজিবর, তোমার এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে নিলে তোমার পোষাবে না, বাদ দাও, তুমি আর আমি আসো, আমরা দুজন সারা দেশ মানুষের পাশে পাশে থাকবো। ওই তাজউদ্দিন ফাজউদ্দিন ওরা একটা জাতীয় সরকার করে দাও, ওরা দেশটা চালাবে, আমরা বাইরের থেকে ওদেরকে যতটা যেভাবে গান্ধী করেছে সেভাবে করবো। শেখ মুজিব পাত্তাই জানি ভাসানী, আরে হাম প্রধানমন্ত্রী হওয়া যায়গা। সাথে বচসার কারণে সাতক্ষীরায় এক সাংবাদিককে গ্রেপ্তার করে পশুর মতো পেটানো হয়েছিল। তুই এমপি সাহেবের সাথে তর্ক করস, এত বড় সাহস! সাংবাদিক। এ হলো 72 সালের কত আপনার 22শে মের তারিখের ঘটনা বলতেছি। আচ্ছা, 73 সালের 1লা জানুয়ারি, 73 সালের 1লা জানুয়ারি, আমি সবগুলো বাদ দিয়ে যাচ্ছি। 1লা জানুয়ারিতে আপনার ছাত্র ইউনিয়নের একটা মিছিল বেরিয়েছিল ভিয়েতনাম দিবস উপলক্ষে, ভিয়েতনামের সাথে সংহতি প্রকাশ করার জন্য। সেই মিছিলে গুলি চাললো, ছাত্র মারা গেল। এটার তখন দৈনিক বাংলার সম্পাদককে 21শে ফেব্রুয়ারি সংকলনের যিনি রচয়িতা, 21শে ফেব্রুয়ারি সংকলনটা দিয়ে যিনি বাংলা সাহিত্যের একটা ধারা তৈরি জন্ম দিয়ে গেছেন, সেই
হাসান হাফিজুর রহমান, পরবর্তীকালে যাকে যিনি মুক্তিযুদ্ধের ইতিহাস উপহার দিয়ে গেছেন। এই 16 ঘন্টার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস হাসান হাফিজুর রহমানের মতো লোক না হলে আমরা পেতাম না। পোয়েট, তিনি দৈনিক বাংলার প্রধান সম্পাদক। তিনি বললেন যে স্বাধীন বাংলাদেশের রক্তপাত, টেলিগ্রাম বেরোলো দৈনিক বাংলায় যে স্বাধীন বাংলার মাটিতে আবার রক্ত। বাস তার মোটামুটি যান অতিষ্ঠ করে ফেলানো হলো, তিনি অ্যারেস্ট করে তার চাকরিচ্যুত করা হলো, অফিস থেকে বের করে দেওয়া হলো ঘাট ধরে। তারপরে কি জেলে ঢুকাবে। হাসান হাফিজুর রহমানের মতো একদম কীর্তিমান কবি, সবার একটু ব্যথা লাগছে। ইউনিয়ন সাংবাদিক ইউনিয়নগুলো দৌড়াদৌড়ি করে শেখ মুজিবের সাথে দেখা করতে গেছে যে বঙ্গবন্ধু আপনি অন্তপক্ষে এতটা করেন না, ওকে চাকরিচ্যুত করছেন ঠিক আছে, জেলে টেলে দিয়ে মানুষকে নির্যাতন করবেন, এটা একজন কবির উপরে করা কি সমীচীন হবে? তো শেখ মুজিব বলল, তোমরা আমার জ্ঞান ফলাও, কোট আনকোট, তোমাদের নীতি যদি থাকে সেটা প্রেস ক্লাবে ফলাও, গিয়ে নিজের ড্রয়িং রুমে ফলাও। 72 সালের 21শে জুন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার একটা পত্রিকা ছিল, ওইটার একেবারে ফ্যাক্সিমিলি বেরোচ্ছে আমার সম্পাদনায়, এই এত ডাউস হবে, এত বড় সাইজ। এই পত্রিকা হলো স্বাধীন বাংলার প্রথম এই মুজিবি দুঃশাসনের বিরুদ্ধে কথা শুরু করলো। এই অপরাধে মৌলানা ভাসানীর পত্রিকা হক কথা বেরুতো একটা চোথা কাগজে, ট্যাডল মেশিনের সন্তোষে শান্তি প্রেসে ছাপা হইতো। ভাঙ্গাচোরা একটা মেশিন, এরকম করে মেশিন দিয়ে কালি লাগাইয়া উপর থেকে টাইনা মেশিন এনে চাপা দিতে হতো, তারপরে আবার মেশিনে উড়াই নিলে কাগজ বেরোলে, এটা হইলো 1 পৃষ্ঠা। সেই পত্রিকা শান্তি প্রেস ভাঙ্গে ঘুরাই দিয়ে আসলো আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগ যুবলীগের পান্ডারা, ঘুরাই দিয়া মৌলানা ভাসানীর সন্তোষ থেকে তার পত্রিকার সম্পাদক ইরফানুল বারীকে পিঠ মোড়া দিয়ে বেঁধে ঢুকাই দিল জেলখানায়। স্বাধীন বাংলাদেশ 6 সেপ্টেম্বর ফয়জুর রহমান গ্রেফতার হলেন, সম্পাদক ফয়জুর রহমান, স্পোক্সম্যান বন্ধ হয়ে গেল, সাপ্তাহিক মুখপত্র বন্ধ হয়ে গেল। 7 সেপ্টেম্বর দেশ বাংলা চট্টগ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিল আওয়ামী লীগের গুন্ডারা। আপনার ওই রিজিমটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখন বুঝবেন যে এরা কি করছে। ওই জন্য এই তালিকাটা আমি দিয়ে যাচ্ছি একটু একটু করে। 73 সালের 19 সেপ্টেম্বর প্রেস এন্ড প্রিন্টিং প্রেস এন্ড পাবলিকেশন অর্ডিন্যান্স জারি করে একটা কালো আইন জারি করা হলো। আইয়ুব খান যে কালো আইন জারি করেছিলেন সেইটা সরানোর দাবি ছিল সাংবাদিক সমাজের, সেইটা বাদ দিয়া আরেকটা কালো আইন জারি করে দিল। আচ্ছা, 18 জুন নয়া যুগ সম্পাদক আব্দুর রহিম আজাদ, নয়া যুগের সম্পাদক আব্দুর রহিম আজাদ অ্যারেস্ট। একই সাথে হক কথা মুখপত্র, স্পোক্সম্যান, লাল পতাকা, গণশক্তি ব্যান্ড, এগুলো কিন্তু আপনার ওই 16 জুনের আগেই এগুলো ঘটেছে। ডিউজের বিবৃতি, সাথে ওয়েব টোয়েব আরো অনেক কিছু বন্ধ হয়েছে। ডিউজের থেকে বিবৃতি দেওয়া হলো ঢাকা সাংবাদিক সত্য বলা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, সত্য কথা বলা যাচ্ছে না। নির্মল সেন সেই বিখ্যাত উক্তি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, যে আমরা অন্তত অপঘাতে মরতে চাই না, স্বাভাবিক মৃত্যুটা মরতে দেন আমাদেরকে। অন্তত রাষ্ট্রের কাছে আমরা এইটুক প্রার্থনা করি যে হে রাষ্ট্র, তুমি আমাকে স্বাভাবিকভাবে মরার তৌফিক দান করো। আন্দাজে মান্দাজে পিটায় মাটায় এনে ওনে গুম গুম করিস না বাবা। আমরা একটু মুক্তিযুদ্ধ টুদ্ধ করছিলাম, নির্মল সেনের ভাষা। এনায়েতুল্লাহ খান গ্রেফতার হয়ে গেলেন। কি বলছিলেন যে তোমরা যে এই যে মুক্তিযোদ্ধার অমুক্তিযোদ্ধার নাম দিয়ে বাংলাদেশের 6 কোটি মানুষকে রাজাকার বানাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? আসেন আসেন আসেন, এটা কি ঠিক হচ্ছে? বাংলাদেশের 6 কোটি রাজাকার ছিল, শেখ মুজিব যে চার্জ করেছেন তিনি, যে 6 কোটি লোক যারা বর্ডার পার হয়েও পারে গেল তারাই শুধু মুক্তিযোদ্ধা। এখানে যে 6.5 কোটি লোক থাকলো, তাহলে 6.5 কোটি রাজাকার। এটা ছিল আওয়ামী লীগদের তখনকার ভাষ্য যে সব রাজাকার। ইজ ইট? আসলে কি তাই ছিল? এখানে তো 20,000 থেকে 50,000 রাজাকার ছাড়া সারা বাংলাদেশের মানুষ তো মুক্তিযুদ্ধের সঙ্গেই ছিলেন, ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। আমার এলাকায় একজন রাজাকার তো বাংলাদেশ শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি মুসলিম লীগ করতেন। এই লোকটি আমাদের মুক্তিযোদ্ধাদের ছিলেন আশ্রয়স্থল। আমরা বর্ডার ক্রস করে যখন থানা শহরে ঢুকতাম ওনার বাসায় যে আশ্রয় নিতাম।
যে দিবসের রাজাকার রজনীর মুক্তিযোদ্ধা এ রাষ্ট্র, তার ব্যাপারে তোমার বক্তব্য কি? সে রাজাকারগিরি করেছে, শান্তি কমিটি করেছে, কেন করেছিল? ওই এলাকায় যাতে লুটপাট ভাঙচুর হুমকি ধমকি ধর্ষণ খুন এগুলো না হয়। আর রাতের বেলা তো সে আমাদের যে সার্ভিস দিয়েছে, সমস্ত রকমের সহযোগিতা। আমরা যুদ্ধ যখন শুরু হয়ে গেল ডিসেম্বরে, আমরা তো মার্চ করে সামনে চলে গেলাম। পেছনে যে মুক্তিযোদ্ধারা আসছিল তারা তো আর তার অবদান সম্পর্কে জানে না। তারা এসে এখানে রাজাকারের বাচ্চা কোনটা কোনটা বা শান্তি কমিটি কোনটা কোনটা, আমরা অমুক অমুক আছে ধর লটকা, নির্মম হতো। আমরা এসে এত কষ্ট পেয়েছিলাম, যাহারে যদি জানতাম যে লোকটাকে মেরে ফেলবে তাহলে আমরা সাথে করে নিয়ে যেতাম। তো আমাদের একটা বিশাল শেল্টার ছিলেন তিনি, আশ্রয়। তো রাষ্ট্রকে তো বুঝতে হবে, শেখ মুজিবের রাষ্ট্র এটা বোঝে নাই যে মানুষ অ্যাবসলিউট ভিলেন না, মানুষ অ্যাবসলিউট মহাপুরুষও না, দোষে গুণেই মানুষ। তার রূপের ভিন্নতা থাকতে পারে, কাজের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আপনি দেখতে পাবেন তার মোটিভটা কি। মানুষের মোটিভটা, ক্রাইমিনোলজিতে মোটিভকে খোঁজা হয় আগে। যাই হোক, বিশেষ ক্ষমতা আইন পাশ হলো আবার আরেকটা 74 সালে। 74 সালের 18ই মার্চ আরো একজন কবিকে নির্মম ভাবে পিটিয়ে পাঠিয়ে ধরে পাকড়ায় জেলে ঢোকানো হলো। এই লোকটা ছিলেন কবি আল মাহমুদ। কি অপরাধ ছিল আল মাহমুদের? মরণের প্রাচ্যবার্তা বন্ধ হলো। ফজলে লোহারির মতো ভুবন বিজয়ী সাংবাদিক আমাদের কয়টা আছে? মুশফিক ফজল আনসারি এইবার ধরেন জাতিসংঘ বা ইউএসএ ইয়েতে যে দারুণ ভূমিকা পালন করেছে, বা জুলকার নাইন, সামি সায়ের, এরা ধরেন একটা ভুবন বিজয়ী সাংবাদিক বলা যায় এদেরকে। আমাদের এই ফকিরের বাচ্চাদের মতো তো না, তারা কিছু করেছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু উপহার দিয়েছে। তো ফজলুল লোহানী তো সেই কাতারের লোক ছিলেন। 16 ডিসেম্বর সিরাজ শিকদারের নিউজ একটা ছাপা হয়েছিল, এই অপরাধের সম্পাদক আলী আশরাফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আগুন দিয়ে অফিস জ্বালিয়ে দেওয়া হলো। 75 সালের 16 জুন গণমাধ্যমের কফিনে শেষ পেরেক। এই হলো শেখ মুজিবের বাংলাদেশের একটা খণ্ডচিত্র, সংবাদপত্র রিলেটেড। এবার আসেন হাসিনা জামানায় হাসিনা, মোহতারাম সাহেব জাদি, হাসিনার রাজত্ব গেলে আমাদের অবস্থা কি, এটা তো আপনারা সবাই সাক্ষী। এই জন্য আমি এই পেছন দিয়ে বললাম। আমি একটা কথা বলেছিলাম যে মুক্তিযুদ্ধে ফিরে এসে আমাদের লোকরা যারা মুক্তিযুদ্ধের উপন্যাস লিখেছে, গল্প লিখেছে, কবিতা লিখেছে, অর্ধেক হলো বানানো, কৃত্রিম সিনথেটিক ফাইবার দিয়ে বানানো, সিনথেটিক ফাইবার। কিন্তু যারা সত্যিকারের মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, গিয়েছিল, তাদের দ্বারা খুব কম বই লেখা হয়েছে। যেমন ধরেন আমজাদ হোসেনের অবেলা অসময়, ফ্যান্টাস্টিক কাজ। শওকত আলীর বই, কিংবা আপনার হুমায়ুন আহমদের একটা বই তো আমি মানে তার মুগ্ধ পাঠক, বইটার নাম হলো জ্যোৎস্না ও জননীর গল্প। আমাদের মুক্তিযুদ্ধের উপর এ যাবৎকালের সবচেয়ে বস্তুনিষ্ঠ অবজারভেশন, খুব পক্ষপাতহীন সঠিক চিত্রটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, কাউকে গালমন্দ না করে। আমরা তো কথায় বলে গালাগাল করি, তো গালাগালটা ঠিক ইয়ের মধ্যে আসেনি। গালাগাল করলে তো আপনি পক্ষ নিয়ে নিলেন, তা না, ফ্যাক্ট ধরে তুলে ধরলো, ফ্যাক্ট ফিগার গুলো তুলে দিলে, এখন ডিসিশনটা আপনার, যেটা সংবাদপত্র হওয়া উচিত। কিন্তু আমাদের সংবাদপত্রের ভূমিকা কিন্তু ডিসিশন আপনার না, ওরাই ডিসিশন দেয়। 3টি রাজাকারকে ধরিয়া হইলো, কারণ রাজাকার তুই তো ধরছিস, তুই কেমনে জানলি রাজাকার ছিল? তুমি তো বলবা 3 জন লোককে রাজাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তাইলে নিউজটা সঠিক হয়। আপনি রায় ঘোষণা করে দিলেন 3টি রাজাকার গ্রেপ্তার বা 3টি জঙ্গি গ্রেপ্তার। আরে ও জঙ্গি কি জঙ্গি না সেটা কি প্রমাণ হয়েছে কোর্টে? আগেই জঙ্গি লাগাই দিলেন। বন্ধু রাষ্ট্র ভারতের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র, তৎপরতা। কি অপপ্রচার? আমাকে বলছে আপনারা সরকার উৎখাতে ষড়যন্ত্র করতেছেন গোপনে। আমি গোপনে করবো কেন? হাসিনা সরকার উৎখাতে ষড়যন্ত্র করতে হবে, আমাদের প্রকাশ্যেই চাই এটা। বিশাল করে টানানো, যেখানে অরোরার কাছে সারেন্ডার করতেছেন নিয়াজি। ইজ ইট সিম্বল অফ আওয়ার ফ্রিডম ফাইটিং? এইটা আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি, এটা আমাদের মুক্তিযুদ্ধের চিহ্ন, এটা তো গ্লানির চিহ্ন। কারণ ওখানে আমার জেনারেল ওসমানী নাই, তো তাকে থাকতে দেওয়া হয়নি, তাকে আসতে দেওয়া হয়নি। হেলিকপ্টারে গুলিবিদ্ধ করে তারা ওখানে ক্রাশ ল্যান্ডিং করে জানে বেঁচে গেছে। তার সফর ওই জাহাজ, ওই হেলিকপ্টারে তার সাথে ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তার বই আছে, পড়ে দেখেন কি কি বিভীষিকাময় কাণ্ড করেছিল ইন্ডিয়ান আর্মিরা, যাতে জেনারেল ওসমানী সরোয়ার্দী উদ্যানে আসতে না পারে। ক্রেডিট একলা নিয়েছে, পাকিস্তান আর্মি সারেন্ডার করছে, ভারতীয় আর্মি নিয়েছে, এই তো ইন্ডিয়ান বয়ান। ওইটাকে তারা হাইলাইট করে। আমার স্বাধীনতার ঘোষণাকে হাইলাইট করা হয় না,
আমার মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামকে হাইলাইট করা হয় না, বিভিন্ন জায়গায় জায়গায় এগুলোকে লাগাই দেওয়া হচ্ছে। কারণ আপনি যাতে এটা ফিল করেন যে তোর স্বাধীনতা কিন্তু আমার দান, আমি কিন্তু তোকে এটা দান করেছিলাম, নইলে তোর মুরাদে গুলাতে না। আমরা বলতাম তখন যে ইন্ডিয়া, আমাদের কমান্ডারকে জেনারেল নওয়াজেশ পরবর্তীগুলো থেকে ফাঁসি দিয়ে মারা হয়, ক্যাপ্টেন নওয়াজেশকে আমরা বলছিলাম, স্যার ইন্ডিয়া কেন আসলো? আমরা তো এমনি তো এই পাকিস্তানকে ঘরে গুটাই ফেলেছিলাম। জেনারেল ওসমানের টার্গেট ছিল 2 থেকে 3 বছরের মধ্যে পাকিস্তান আর্মিকে ক্লোজ করে ফেলবে, হয়েছিল তাই। গেরিলা ফাইটে পাগল হয়ে গেছিল পাকিস্তান আর্মি। ওই যে 6.5 কোটি যাদেরকে রাজাকার বলছে, আওয়ামী লীগের রাজাকার বলে, এই 6.5 কোটি মাছ পানি ছাড়া চলতে পারে না। উইদাউট ওয়াটার মাছ মুভ করবে কেমন? শুধু বাঁচবে না। ঠিক সেনাবাহিনীও, গেরিলা ফাইটাররাও যদি জনসমর্থন না থাকে সে তো বাঁচবে না, জনগণ তাকে ধরাই দিবে। জনসমর্থন না থাকলে আর্মি মুভ করতে পারে না। ধরেন পাকিস্তান আর্মি এখান দিয়ে যাচ্ছে, জনসমর্থন থাকলে পাকিস্তান আর্মিকে তারা সঠিক লাইনটা দিত, কিন্তু তারা এমন বুদ্ধি দিত যে এই যে এটা না দিয়ে এখান দিয়ে গেলে ঠিক মতো যাবে। ওইখানে কিন্তু আমরা অ্যাম্বুশ পেতে বসে আছি পাকিস্তানের গেরিলার যুদ্ধে। তারা যদি হেল্প না করতো তাহলে তো আমরা এসে ইন্ডিয়া থেকে ঢুকে টুকুস টুকুস করে আবার ইন্ডিয়ায় দৌড়ে যেত, কাদেরিয়া বাহিনীর মতো। কাদের সিদ্দিকী সাহেব বিরাট মুক্তিযোদ্ধা, কিন্তু 75 সালের পরে অপকর্ম তো মারাত্মক অপকর্ম করেছে। তিনি ইন্ডিয়ান রয়ের সাহায্য নিয়ে আমাদের সীমান্ত গুলোতে ডেইলি অ্যাটাক করতেন, আবার ইন্ডিয়ান হেজিমনি কায়েম করার জন্য। তো কেন তিনি সফল হতে পারেন নাই? সফল হতে পারেনি, পিপল সাপোর্ট তার পাশে ছিল না, মানুষ তাকে পছন্দ করেনি। এগুলোকে তারা মনে করেছে প্রো ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস, সব পাবলিক রিজেক্ট করেছে। তো সেরকম আপনার আমাদের এই পৃথিবীটা এরকম ভাবে গোলার্ধের মধ্যে ঘুরতে ঘুরতে এখানে এসে উপস্থিত হয়েছে আজকে। আমাদের আজকের মিডিয়ার চরিত্র নিয়ে বলা লাগবে যে মিডিয়াতে কারা আছে। দুটো পার্ট, একটা হলো যারা প্রত্যক্ষভাবে কলম বা ক্যামেরা নিয়ে ঘুরতেছে, বা আপনার অন্যান্য মোবাইল নিয়েও ছবি তুলতেছে। আমরা যা জানি, নিউজ পত্রিকাগুলো যা বলতো, মিডিয়াগুলো যা বলতো, আমাদের এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা যা দেখাচ্ছে, ফলে মানুষের ই হয়ে গেছে। কয়েকদিন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল না, কোনো ক্ষতি হয়নি বাংলাদেশে, কারণ বাংলাদেশের মানুষ ততদিন শেয়ার হয়ে গেছে কিভাবে কানেকশনটা রাখতে হয়। তো একটা সাইট হলো মালিক পক্ষ, সংবাদপত্রের খুবই বিষাক্ত সাইট হলো তার মালিক পক্ষ। মালিকগুলো কারা? বাংলাদেশের মিডিয়া, ভূমিদস্যু, ডাকাত, ধর্ষণকারী, খুনি, জাতিদ্রোহী, মানুষদ্রোহী, দেশদ্রোহী, এদের হাতে আমাদের সিংহভাগ মিডিয়া। ধর্ষণে সেঞ্চুরি করছে এক ছেলে, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, মানিক, এই হারামির নাম ছিল জসিমউদ্দিন মানিক। ধর্ষণে ছাত্রী, তার বোন, তার সহপাঠী, তাদেরকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তার কোনো বিচার কি হাসিনা করেছিল? বিচার তো করেই নাই। উল্টো যেহেতু পত্রিকা গুলো টুকটাকে চাকর বাকর তো অনেক সময় দু একটা সত্য কথা বলে ফেলায়, দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তারপরে যখন এটা থেমে গেছে, আইনা কোন একটা বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার না ডিপুটি রেজিস্টার বানাই দিয়েছে। বিচার কোথায়? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বাংলাদেশে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদত, কোনো বিচার হয়নি কারো। তো এই হলো মালিক পক্ষ, এরা ফ্যাসিবাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে। ওই যে বললাম, প্রীতি যেহেতু তোষামত করে, তার ইন্টারেস্ট আছে, অতএব প্রীতি জয় করেছে। এখন ভীতি আছে। সালাম সাহেব, 21 টিভির সালাম সাহেব, তিনি তারেক রহমানের একটা ইন্টারভিউ একটা ভাষণের একটা ক্লিপ, ছোট্ট একটা ক্লিপ, এইটার জন্য তার বিরুদ্ধে কি কি মামলা দিয়েছে শুনলে আক্কেল গুরুম হবে আপনাদের। 1 নম্বর হলো তিনি পর্নোগ্রাফি বানান, নীল ছবি বানান, বলেন। 2 নম্বর, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত। 3 নম্বর, এই সরকার উত্থানের জন্য গভীর ষড়যন্ত্রের সঙ্গে তিনি যুক্ত। বলেন তো দেখি, এরকম আরো আছে 11টা না 12টা। আর টিভি ছিল আমাদের মোসাদ্দেক আলী ফালু সাহেব, গান পয়েন্টে আরটিভি নিউজ, এখনো আরটিভি উদ্ধার করা যায়নি। এরকম অনেক আছে, শত শত বলা যাবে। এই হলো আমাদের, কারণ মালিক গুলো কারা, যাদেরকে দেওয়া হচ্ছে তারা কারা? তারা ডাকাত, বললাম ডাকাত, দস্যু, ধর্ষণকারী, খুনি, ভূমিদস্যু, ব্যাংক লোপাটকারী। সালমান এফ রহমান 3টা প্রতিষ্ঠানের মালিক,
3টা মিডিয়া চালান তিনি। তিনি কি বিলিয়ন বিলিয়ন ডলার পার করেছে দেশের বাইরে। এই দস্যু আপনার পক্ষে কথা বলবে, আপনার দেশের পক্ষে কথা বলবে? সে তো তার টাকার জন্য অস্থির। দেশ কোথায় গেল না গেল। আমার এক ভূমিদস্যু, সে ভারতীয় ইস্কনের জন্য বিরাট ভূমিদান করেছে। প্রতিষ্ঠানগুলো ইনডাইরেক্টলি কি বয়ান দ্বারা পরিচালিত হয়? রয়ের দ্বারা। র অপারেট করে এগুলো এদেরকে, আর রয়ের সাথে কানেক্ট আমাদের গভর্নমেন্ট। গভর্নমেন্ট, র এবং প্লাস এই মালিকরা, এই তিনটা হলো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মাঝখানে আছে আমাদের সাংবাদিকরা। এখন ধরেন ও একটা প্রতিষ্ঠানে চাকরি করে, ও কি করবে ওখানে? বিদ্রোহ করা সম্ভব? প্রেমের মধ্যে থেকে বিদ্রোহ করলে করতেই পারে, ব্যক্তিগত অনেকেই করেছে, চাকরি চলে গেল, রাস্তায় রাস্তায় ঘুরবেন। আমি 15 বছর আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম 4 বার, এবং 4 বছর, এবং আমি ইলেক্টেড প্রেসিডেন্ট, নট অনলি ফালতু প্রেসিডেন্ট। 2,500 সাংবাদিকের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টের 15 বছর কোনো চাকরি জোর করতে হয়নি। নো, কেউ দেয় না চাকরি। তারপরে এই বিশ্ববিদ্যালয়ে এখন মাস্টারি করে কোনোরকম করে জীবনটা বাঁচিয়ে রেখেছি। ছাত্র পড়ে এটা আমি এনজয় করতেছি, কারণ ছেলে মেয়েদের আগ্রহ আমার চোখকে অশ্রুসিক্ত করে দেয়। এত আগ্রহ তাদের জানার, স্যার ওটা কি, স্যার এটা কি, স্যার এটা কিভাবে দেখা যাবে, ওটা কিভাবে। এই আগ্রহ, এই কৌতূহলকে তো অ্যাড্রেস করতে হবে আমাদেরকে, তাদেরকে বোঝাইতে হবে, তাদেরকে জানাইতে হবে ইনফরমেশন গুলো। জানালে ওরাই তো একদিন বাংলাদেশকে রক্ষা করবে, আপনার মানবতাকে রক্ষা করবে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করবে। ওরাই তো আপনার ডিফেন্ডার অফ দিস কান্ট্রি। যাই হোক, হাসিনার আমলে এই হলো একটা দিক, আর এটা হলো সাংবাদিকতা। এই সাংবাদিকতার মধ্যে আবার দুটো ভাগ আছে। একটা ভাগ হলো এই মালিকদের দালাল, এই যে মালিক পক্ষ তার ডাইরেক্ট দালাল, মানে মালিকের ওয়াচ ডগ, প্রহরী কুকুর। এদের কাজ হলো মালিকের স্বার্থ কিভাবে সংরক্ষণ করা, দেশের সর্বস্ব পণ করা। আরেকটা অংশ তারা হলো সরকারের চামচ, সরকারের তোষামতকারী, সরকারের সুবিধাভোগী, প্লাস মালিকদের সাথে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ। বাইরে থাকলো আর একটা অংশ মালিক পক্ষ, একটা হলো সাংবাদিক পক্ষ। দুটো পার্ট। প্রথম, সাংবাদিকদের মধ্যে 3 পার্ট। একটা হলো ডাইরেক্ট মালিকের, মানে একেবারে খাস কুকুর, যেগুলো হলো মালিক পক্ষের প্রহরী কুকুর। আরেকটা হলো সরকারের দালাল, মালিক পক্ষের সাথে মিতালিতে যুক্ত, সরকারের ইন্টারেস্ট সার্ভ করা তার কাজ, আর কিছুই না। আর এই দুই তরফের কমন কাজটা কি? ইন্ডিয়ান ইন্টারেস্টকে সার্ভ করা, যে কোনো মূল্যের বিনিময়ে ইন্ডিয়ান ইন্টারেস্টে সার্ভ করা। যেমন আমি সংবাদপত্রে যে আগ্রাসনের শিকার হয়েছে তার 2-1টা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন, আমরা মানুষ মারা গেলে কি বলি, যে হারে লাশটা গেলে পড়ে রয়েছে। লাশ হলো আমার কালচার, লাশ হলো আমার লাইফ। লাশ বলতে আমি অভ্যস্ত, 1000 বছর ধরে আমি লাশ বলে আসতেছি। ইট ইজ মাই কালচার, ইট ইজ মাই কালচার। লাশের সাথে এখন যে নতুন মরদেহ যুক্ত হয়েছে, এরকম ডাঙ্গাডাঙ্গি নেই, মারামারিও নেই। স্টুপিডিটির একটা সীমা থাকে। এটা তো ধর্মীয় বিরোধ না রে ভাই, এটা কালচারাল কনফ্লিক্ট। কালচারাল কনফ্লিক্টকে কালচার দিয়ে মোকাবেলা করতে হবে। এটা দাঙ্গা বাধায় করা যাবে না, এটা দাঙ্গার বিষয় না। এটা হিন্দুরও সমস্যা নেই, মুসলমানেরও সমস্যা নেই। আবুল মনসুর আহমদ বলেছেন যে পানি আর জলের মধ্যে মূলত কোনো বিরোধ নেই। ওই H2O, H2O, এটাও ওই H2 মানে হাইড্রোজেনের 2টা আর অক্সিজেনের 1টা, এই মিলে একটা পানির অণু হয়। এই তো, এটা তো জলের মধ্যেও তাই, পানির মধ্যেও তাই। কিন্তু ইন্ডিয়ার সমস্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ নির্বিশেষে সবাই পানি খায়, কিন্তু বিশেষ কারণে কলকাতার 8-10 কোটি হিন্দু তারা পানি খায় না। আমি যে সারা জীবন পানি খেলাম, এখন এই কলকাতার কয়েকজন মানুষকে খুশি করার জন্য সারা এই যে 200-300 কোটি মানুষ যারা পানি খায়, তাদের সবার সম্পর্ক ত্যাগ করে হিন্দি সিনেমায় দেখবেন মুঝে পানি পেলাও, হিন্দি সিনেমাতে পানি কয়, দাদি কয়, তারপরে ভাইয়া, ভাই, সবই আছে। যেই কলকাতায় আসলেন চেঞ্জ হয়ে গেল। এখানেও কোনো দোষের কিছু নাই, কালচারাল ব্যাপার তো। তারা ওইটা বলে অভ্যস্ত, তারা ওইটা বলে আনন্দ পায়, তারা ওইটা বলে তার নিজস্বতাকে উপস্থাপন করে। তো তারা করুক, আমি কেন আমার বাড়ি ছেড়ে আরেকজনের বাড়িতে যে, আমার বাড়িতে আমার সুস্বাদু খাবার রান্না করছে আমার গিন্নি, আমার মা, আমার বোনেরা, সেই খাবার বাদ দিয়ে প্রতিবেশী বাড়িতে শুটকির জন্য লাইন দিয়ে দাঁড়ায় আছে। এটা কোনো বুদ্ধিমানের কাজ হলো? এটা বোকার কাজ। আপনার গিন্নির তরকারি যে ডেলি রান্না করে তাকে একবারও প্রশংসা করেন না, খুবই কম। আমাদের পুরুষরা এতটাই মানে আপনার মানে স্বাভাবিক, এদের দিবে, এত করে, একটু প্রশংসা করলে কি পয়সা লাগে রে ভাই?
একটু হালকা একটু প্রশংসা করলে কত খুশি হয় ঘরের লোকেরা, তা করবে না। প্রতিবেশীর তরকারির কি টেস্ট, এটা আবার ডেইলি বাসায় এসে গল্প করে, তো মহিলার ব্রহ্মতালু গরম হয়ে যাবে না? তো আমরা এরকম একটা হজবজলের অবস্থার মধ্যে পড়ছি। আমার পানি খাইতে সমস্যা নাই, কিন্তু পানি আমরা বাদ দিচ্ছি। জলবদ্ধতা হোক, পানিবদ্ধতা বললে কি তোমার কোথাও পেইন হবে? কোথাও তো পেইন নাই রে ভাই। তুই পানি খা, ও জল খায়, খা, ওর তো তুমি গন্ডগোল করতে যাও না, ও খায়, এটা তার কালচার, এটাতে কোনো দোষের তো কিছু নাই। যাই হোক, এগুলো হলো আমাদের সংবাদপত্রের মধ্যে ঢুকে গেছে এই বিষ, আরো অনেক বাজে বাজে জিনিস আছে। তো হাসিনার রাজত্বকালে বাংলাদেশের সংবাদপত্রের অবস্থা একটু চিত্র দিয়ে তারপরে বলি। 65 জন সাংবাদিক হত্যা করা হয়েছে হাসিনার 15 বছরে। 65 জার্নালিস্ট, একটা খুনেরও বিচার করেনি হাসিনা। এর মধ্যে 5 জন মারা গেছে 31শে জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে। 5 জার্নালিস্ট, এদেরকে অ্যাড্রেস করার কেউ নেই। 400 সাংবাদিক নিদারুণ ভাবে নির্যাতিত হয়েছে, এবং এই নির্যাতনের বড় তো 400, আরো ধরেন 1600 সাংবাদিক ছোটখাটো ভাবে নির্যাতিত হয়েছে, তাহলে টোটাল হলো 2000 সাংবাদিক নির্যাতিত হয়েছে। আমি আপনাকে আগে একটা কথা বলেছি যে সংবাদপত্রের মধ্যে দুটো ধারা আছে, একটা হলো সরকারি ধারা, একটা হলো মালিকের ধারা, একটা হলো জনগণের ধারা। জনগণের যারা যারা কাজ করে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে রেগলি চিল্লেছে, হয়তো আপনার চোখে পড়ে নাই, তারা কিন্তু এগুলোকে ছাড়ে নাই, অবস্থান করেছে, অনশন করেছে, মিটিং করেছে, মিছিল করেছে, মানববন্ধন করেছে। আমার কথা চিন্তা করেন, আমার বুকের মধ্যে 12টা ছুরিকাঘাতের চিহ্ন আছে, 12টা। আমাকে মেরে মানিক এভিনিউতে ফেলে রেখেছিল। গরিব রিক্সাওয়ালা, এই জন্য বলি গরিবদের প্রতি সহানুভূতি পোষণ করবে। বড় লোক গাড়িওয়ালারা কিন্তু আপনার পাশে দাঁড়ায় না, দাঁড়াবে না, দাঁড়ায় গরিব মানুষ। ওই গরিব রিক্সাওয়ালারা দেখেছে আরে ইন একটা লোক পড়েছে রক্তাক্ত, ওরা নারী টাড়ি ছেড়ে দিয়েছে, এটা তো জান আছে এখন, ওরাই নিয়ে কোন একটা হাসপাতালে বোধহয় পৌঁছে দিয়েছিল। তারপরের 15 দিন তো আইসিইউতে, আমি বলতে পারবো না। 15 দিন পরে যখন পৃথিবীতে চোখ মেললাম, তখন দেখলাম যে আমি বেঁচে আছি। এর বিচার কি হাসিনা করেছিল? করে নাই তো। মাহমুদুর রহমানের মতো সাংবাদিক নির্যাতন পৃথিবীর ইতিহাসের কোথাও হয়নি রে ভাই। কাজী নজরুল ইসলামের পরে যে লোকটাকে সাংবাদিকতার জন্য সম্মান জানাতেই হয়, স্যালুট করতেই হয়, তিনি মাহমুদুর রহমান। কি পরিমাণ নির্যাতন তাকে করা হয়েছে, 5টা বছর খামাখা জেল কাটিয়েছে, এবং জেলখানায় নিয়ে তাকে যা হেনস্থা করা হয়েছে। কোর্টে গেছে জামিনের জন্য, কুষ্টিয়া কোর্টে, সেখানে পাথর মেরে ইট মেরে রক্তাক্ত করে ফেলেছে তাকে, কোর্টেও যেতে দিবে না। শফিক রহমানের মতো বয়োবৃদ্ধ মানুষ এই হাসিনার রাজত্বকালে তাকে খালি মেজের মধ্যে শফিক রহমান হলো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ফার্ম থেকে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছিলেন, একটা মানে ব্রিটিশ নাগরিকও তিনি। সেই লোককে কি নির্যাতনটা এনে করা হয়েছে বলেন আপনি? আবুল আসাদ সংগ্রামের সম্পাদক, তার বয়স 80-র উপরে, সেই লোকটাকে তার চেয়ার থেকে টেনে হিসড়ে, মানে গরু ছাগলের মতো, ওরকম একটা বৃদ্ধ লোক অসুস্থ, তিনিও তো মানে মুমূর্ষ অবস্থা এখন, তাকে নিয়ে মানে কি বলবো আর, তার মানে শরীরে আঘাত করাতে শুরু করে এখনো কোনো কাণ্ড নেই করেন, কোনো কারণ ছাড়া 18-19 মাস জেল কাটাইছিল, কোনো কারণ, এই তো সাংবাদিকতা। তারপরে আপনার ব্যারিস্টার মইনুল হোসেন, আপনি ভাবতে পারেন ব্যারিস্টার মইনুল হোসেন বাংলাদেশের প্রথম পার্লামেন্টের একজন এমপি, আওয়ামী লীগ থেকেই তিনি এমপি হয়েছিলেন, কিন্তু তিনি হলেন সেই সাহসী সাংবাদিক, সেই এমপি বাকশাল প্রতিষ্ঠার প্রতিবাদে পার্লামেন্টে রিজাইন করে বেরিয়ে গেছিলেন। জেনারেল ওসমানী, ব্যারিস্টার মইনুল হোসেন, আর জাসদের ছিল কে, কি বাদল জানে, মঈনুদ্দিন খান বাদল, এই 3 জন মানুষ মাত্র পদত্যাগ করে বেরিয়ে গেছিলেন। মইনুল হোসেনের মতো রেসপেক্টেড পার্সন, তিনি এমপি ছিলেন, তিনি ইত্তেফাকের মতো প্রতিষ্ঠানের মালিক, তিনি উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন, এরকম একটা বিশ্ববিখ্যাত মানুষকে কি পরিমাণ অন্যায় করা হয়েছে। 18 দিন তাকে গুন্ডা পান্ডা ডাকায় গাঁজাখোরদের সাথে শোয়ানো হতো, এই গাঁজাখোররা তাকে বাঁচিয়েছে। এই গুন্ডা পান্ডা ডাকাইতে তাদের সমস্ত কম্বল গুলো এনে সারা রাত ওনাকে বাতাস করত। ব্যারিস্টার মইনুল হোসেন বলতে বলতে কেঁদে ফেলতেন, বলে যে মানুষ এত ভালো হয় কেমনে, একদিকে হাসিনার মতো বিষাক্ত সাপ, ভয়াবহ বিভীষিকা দানব, আর একদিকে গরিব ভালো মানুষগুলো। এটা তো আমার ভাই, ওইটাই আপনার বাংলাদেশ,
এটা তো উপর থেকে আরোপিত, এটা আপনার বাংলাদেশ না। রেজিনা ইসলাম প্রথম আলোর স্বাস্থ্য বিষয়ক সত্য রিপোর্ট করতে যাওয়ার অপরাধে প্রথম আলোর সাথে আমাদের সরকারের তখন ভালোই খাতির টাতির ছিল, কিন্তু তোপলায় প্যাকেটে হাত পড়লে তো মাথা গরম হয়ে যায়। হেন কাণ্ড নাই যে রেজিনাকে দেওয়া করা হয়নি। শেষ পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক আমরা রাস্তায় নেমেছি, আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত ছেড়ে দিছে, কিন্তু মামলাটা রয়েই গেছে। ইলিয়াস হোসেন জান নিয়ে পালাতে হয়েছে দেশ ছেড়ে। কনক সরোয়ার জান নিয়ে পালাতে হয়েছে। 21-এর সালাম সাহেবকে যখন অ্যারেস্ট করে তাকেও অ্যারেস্ট কোন করে বেরিয়ে চলে গেছিলেন। তারপরে তাকে মামলা দিয়ে তার বোনটাকে নিয়ে আটকে রেখে, মানে কি দিয়া, হিরোইন পাচারকারী। মানে হাস্যকর। আমাদের মিলন নামে একজন বন্ধু আছে, আমাদের মন্ত্রী ছিলেন, এসানুল মিলন। মিলনের নামে তো 60টা মামলা। হাসিনা কোর্ট গুলোকে একেবারে মুজিব কোর্ট আর পেটিকোট এই দুটো বানাইছিল। তো আপনার সাংবাদিকতার চিত্রহীন আপনারা পেতে পারেন যে কি বিভীষিকাময় পরিস্থিতি। আর এর মধ্যে আমাদের বললাম মালিকরা ছিল এইদিকে, সাংবাদিকদের মধ্যে একটা অংশ এদিকে আর একটা অংশ ওইদিকে। এই কারণে সংবাদপত্রের চরিত্র সম্পর্কে সহজে বলা যায় দূষিত, সিঙ্গেল ওয়ার্ড, দূষিত, প্রশ্নবিদ্ধ, অত্যন্ত প্রশ্নবিদ্ধ। এমনকি এই যে দেখেন আজকে এতদিন হয়ে গেছে, আজকে ধরো প্রায় 3 মাস হয়ে গেল, তো 3 মাস হয়ে গেছে, 3 মাসই তো, আজকে 3 মাস, 3 মাসে একদিন, 3 মাস হয়ে গেছে। এই 3 মাসেও আমাদের মিডিয়া গুলোতে কি আমরা কোনো চেঞ্জ আনতে পারছি? আসলে একটাও না। যাকেই পাঠানো হয় লঙ্কায় তিনি হয়ে যান রাবণ। আপনি কিভাবে চেঞ্জ করবেন? প্রতিষ্ঠানগুলোতে খুনের মামলার আসামিরা রয়ে গেছে, প্রতিষ্ঠানগুলোতে ধর্ষণ মামলার আসামিরা রয়ে গেছে, প্রতিষ্ঠানগুলোতে টাকা লুটেরা রয়ে গেছে, প্রতিষ্ঠানগুলোতে ইন্ডিয়ান দালাল গুলো রয়ে গেছে, ভারতীয় দালাল। পরিষ্কার ভাষা বলতে শিখতে হবে বাংলাদেশের মানুষকে। ভারত, আমরা চাই তোমার সাথে পিসফুল কো এক্সিস্টেন্স। তুমি তোমার বাড়িতে ভালো থাকো ভাই, আমাকে আমার বাড়িতে ভালো থাকতে দাও। আমাদের ভারতের জনগণের সঙ্গে কোনো বিরোধ নাই। ভারতের জনগণের মধ্যে অরুন্ধতী রায় আছে, বন্দ্যোপাধ্যায়কে 100টা সেলুট করবো যে পশ্চিম বাংলায় তিনি সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে যাইতে দেন নাই। আমি অরবিন্দ কেজরিওয়ালকে সম্মান জানাবো, আমি স্টালিন, তামিলনাড়ুর স্টালিনকে সেলুট জানাতে যাব যদি আমার ভিসা দেন। খালি সালাম জানানোর জন্য এরাই ভারতটাকে রক্ষা করেছে। ভারত বিরোধিতার নামে আমরা যখন ভারতের কথা বলি, আমাদের মাথায় ঢুকেছে ভারতের জনগণের বিরোধিতা করছি কিনা আমরা। না রে ভাই, ভারতের কৃষক, দরিদ্র কৃষকের যে ব্যথা, হিন্দু কৃষকটার যে ব্যথা, সেই একই ব্যথা আপনার দেশের গরিব মুসলিম কৃষকের। ওই গরিব মুসিরা যে সাফারটা করে কলকাতার রাস্তায়, দিল্লির রাস্তায়, ওই সাফার কি আমাদের মুসিগুলো রাস্তায় করে না? ওর দুঃখ কি সেম না? শোষক এবং শোষিত, পৃথিবীর দুভাগে ভাগ। মানুষ হলো শোষিত জনগণ, আমরা হলো শোষিত মানুষ। শোষিত হিন্দু না মুসলিম না বৌদ্ধ খ্রিস্টান ইম্যাটেরিয়াল, শোষিতরা সব ভাই বোন, আপন ভাই বোন। আর শোষক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সে হলো মানবতার দুশ্মন। তাকে উৎখাত করতে হবে, তাকে ধ্বংস করতে হবে, তাকে নির্মূল করতে হবে। এই অ্যাটিচিউডটা হওয়া উচিত ভারতের জনগণ। কিন্তু এই যে কালকেও দেখলাম ঝাড়খণ্ডের যে হেমন্ত সোরেন, তিনি জিজ্ঞেস করছেন যে কোন ক্রাইটেরিয়াতে বাংলাদেশের এই পালিয়ে আসার ডিক্টেটর এই ফ্যাসিবাদ হাসিনাকে আশ্রয় দিলেন। ভারতের জনগণের কাছে মতামত নিছিলেন? অর্থাৎ এটা হলো শাসকদের সাথে আমাদের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কিন্তু জনগণের সঙ্গে না। ভারতের জনগণ কিন্তু আপনার এন্টি না। এখন বিজেপি বজরঙ্গ দল করে, আরএসএস করে, এটা কত পার্সেন্ট? 2%, 3%, বাকি 10%, 20%, 80% ভারতের জনগণ তো অশোক, আকবর এবং গান্ধীর অনুসারী। আমরা তো অশোক, আকবর, গান্ধীর অনুসারী, ভারতকে সালাম জানাবোই, কারণ ওটা তো সম্প্রীতিময়, প্রীতিময়, অহিংসা, মানবতা, স্নিগ্ধতা, কোমলতা, সৌন্দর্য। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে শাসকের সঙ্গে যে দ্বন্দ্ব, এটা হলো ভারতের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, যার ক্যাপিটাল হলো হিংস্র মুসলিম বিদ্বেষ, আর যে থ্রো করতেছে উগ্র হিন্দুত্ববাদ। এই উগ্র হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠী, ফ্যাসিবাদী হাসিনার একজন আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, তাদের সাহায্যে শক্তি নিয়ে বাংলাদেশকে 15 বছর টিকে ছিল সে। তাহলে এখন দেখেন হাসিনা যখন পালিয়ে গেল, পৃথিবীর কেউ আশ্রয় দিতে রাজি হলো না। কোথায় আশ্রয় দিছে? ওই দেশটাতে।
কে আশ্রয় দিয়েছে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে গুজরাটের কসাই, নরেন্দ্র মোদীকে মানবতার দুশ্মন, নরেন্দ্র মোদীকে মানুষের দুশ্মন, একটা ঘৃণ্য ঘাতক, একটা নরপিশাচ। এই নরপিশাচকে আপনি আরেকটা নরপিশাচী নিজে আশ্রয় নিয়েছেন, এটার সাথে ভারতের জনগণের কাছে তো সে জিজ্ঞাসা করে নাই। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। মিডিয়াতে সেই জায়গাটা আছে। এখন কথাটা হলে শেষ করতেছি আমি ভাই, এখন কথাটা হলো যে তাহলে আমাদের মিডিয়ার কাছে আমাদের প্রত্যাশা কি? আমাদের মিডিয়ার কাছে ঘোড়ার আন্ডা প্রত্যাশা করি আমরা। তাহলে বাবা তোরা দূর হয়ে গে আমাদের জাতির আকাশ থেকে। মাও সেতুং এর চীন এবং ইরানের আয়াতুল্লাহ খোমেনির ইরান, তারা আগে মিডিয়াকে একটা রুমের মধ্যে ঢুকে ধরে রূপ করতে বলতেছি, এগুলো দুর্মুসপিটা করছে, কইরা নতুন করে মানুষ তৈরি করছে, নতুন রক্ত, নতুন চেতনা, নতুন আকাশ, নতুন পৃথিবী। তারপরে তাদের হাতে মিডিয়া গুলো তুলে দিছে। কোনো সমস্যা নেই ইরানে আজকে। মাও সেতুং একই কাজ করেছে। এই বাচ্চাগুলো কি প্রত্যাশা করেছিল? একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা আধিপত্যবাদ ভারতীয় মোরলি মুক্ত একটা বাংলাদেশ, শোষণ মুক্ত একটা বাংলাদেশ, নির্যাতন মুক্ত একটা বাংলাদেশ, নিজের পায়ে দাঁড়িয়ে থাকা একটা বাংলাদেশ, সম্মানের একটা বাংলাদেশ, আমার মাতৃভূমি। সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য বিধান করে আমাদের মিডিয়ার ভূমিকা অত্যন্ত গর্বিত। মিডিয়াতে এখন দেখলে মনে হয় যে পৃথিবীতে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পৃথিবীতে কোনো ঘটনাই ঘটে নেই, কোনো ঘটনা ঘটে নেই। মিডিয়া নিঃশব্দ, নীরব। এইটা যদি হাসিনা জিততো, আমাদেরকে তো সব ফাঁসিতে ঝুলাইতো। তা আমরা তো যে ফাঁসিতে ঝুলতাম, তখন কি করতো এই মিডিয়াগুলো? মিডিয়াগুলো নিশ্চয়ই আমাদেরকে পৃথিবীর যত খারাপ গালি আছে সব দিত। রাজাকার, আলবদর, আইসা এলো। এখন আমাদের কি করতে হবে? আমাদের যে কেরানিগুলোরে পাঠাইছি, আমাদের যারা গেছে 3-4 জন ছাড়া বাকিদের সাথে বিপ্লবের এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই। প্রফেসর, তাদেরকে বলি যে প্রফেসর ইউনূসের মতো একটা মহামহিম সারা পৃথিবীতে রেসপেক্টেড একটা পার্সনের পাশে দাঁড়িয়ে কাজ করার সুযোগ পেয়েছে, এটা তার প্রতি সৌভাগ্য। তো সেই সৌভাগ্যটাকে দুর্ভাগ্যে পরিণত করবেন না। বাংলাদেশ আজকে ভালোবাসতেছে, কালকে কিন্তু রুখে দাঁড়াতে জানে। হাসিনারও খেলাইছে এদিকে, শেখ মুজিবের রক্তে বাংলাদেশ ভেসেছে। আপনাকে মাথায় রাখতে হবে, বাংলাদেশ কাউকে ক্ষমা করেন, অন্যায় করলে আপনার ক্ষমা নাই। তো আপনারাও জনচেতনার সঙ্গে, এই বিপ্লবের সাথে, এই পরিবর্তিত পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে মিডিয়াগুলোকে তৈরি করেন। 300 কবিতা, 300 গল্প, 300 নাটক উৎপাদন করতে পারলো না। কেন ইলেকট্রনিক মিডিয়াতে একটা নাটক নাই? কেন ইলেকট্রনিক মিডিয়াতে কথিকা নাই? কেন আপনার প্রিন্ট মিডিয়াতে কোনো গল্প নাই, কবিতা নাই? কেন? প্রথম 2 দিন পিঠের চামড়ার ভয়ে করে টুনটুন করছে, তারপরে গান ছেড়ে দিয়ে আবার আরেক জায়গায় ফিরে গেছে। কুত্তার লেজের মতো আর কি। কুকুরের লেজকে সোনা বলেন, জাদু বলেন, ভাই বলেন, লক্ষ্মী বলেন। তেল মাখতেছেন যে বাবা তুই সোজা থাক, তারপরে একটা চঙ্গার মধ্যে ঢুকায় কুত্তাটা ছেড়ে দিলেন। 12 বছর পরে কুত্তার লেঙ্গুর থেকে চঙ্গা সরাই দেবেন আবার। আমাদের মিডিয়া হলো কুকুরের লেজের মতো ছেঁচড়া, এটা আবার বাঁকা হয়। এই ছেঁচড়া জিনিসটাকে সোজা করার জন্য তো কামার দরকার। এটা স্বর্ণকার দিয়ে হবে না, কামার লাগবে দাম দুম। স্বর্ণকারের 1000 ঘা, আর কামারের হলে একটা বাড়ি, শেষ। সারাদিন ধরে গয়না বানানো, হীরা দিয়া, গোল দিয়া, 15 দিন ধরে গয়নাটা বানিয়েছে স্বর্ণকার। কামারের কাছে বলে এক বাড়িতে শেষ গয়না, 1 মিনিটে, 2 সেকেন্ডের মধ্যে গয়নার কাম শেষ। 40 প্রকারের নাটক কেন আনেন নাই? জবাব দেন। চার্জ করতে হবে। প্রিন্ট মিডিয়া গুলোকে বলতে হবে কেন আপনাদের এখানে কোনো সেরকম গল্প নাই? জবাব দিতে হবে আপনাকে। কেন কবিতা নাই? কেন নাটক নাই? কেন যাত্রা তৈরি হচ্ছে না এখন? এগুলোর জবাব দিতে হবে তো তথ্য মন্ত্রণালয়ের, সংস্কৃতি মন্ত্রণালয়। তারা ওখানে কি করে আমরা জানতে চাই। নাহিদের মতো ভালো ছেলে আছে, সে বিপ্লবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী, 100% কৃতজ্ঞতা তার কাছে। কিন্তু তাকে বলবো যে নাহিদ একটু এদিকে নজর দেন। এই আমলা হারামিদের দ্বারা প্রভাবিত হবেন না। আমলা না হলে সবসময় কুর্সির প্রণাম করে, কুর্সিকে সালাম করে, কুর্সিতে যেতে। এই যে আমলা কালকে হাসিনারে সালাম করতো, এখন এই আমলা আপনাকে সালাম করে, কিন্তু বেসিক্যালি তো শয়তান। ওকে তো ওয়াশ করার হয় নাই, ওকে ডিটারজেন্ট দিয়া, ডেটল দিয়া, ডিডিটি পাউডার দিয়া, তারপরে কি পাউডার বলে, ব্লিচিং পাউডার দিয়ে তো ওয়াশ করা হয়নি। ওয়াশ না করা বলে জার্ম তো রয়ে গেছে, তো আবার সেই কাজ করবে। সেই জন্য আমরা বলি যে মিডিয়াতে আরেকটা জিনিস,
যে স্বাধীনতার 53 বছর পরে বাংলাদেশে কোনো কালচারাল পলিসি নাই। স্বাধীনতার 53 বছর পরে বাংলাদেশের মিডিয়া কিভাবে চলবে তার কোনো পলিসি নেই, তথ্য নীতিমালা নাই। এটা করতে হবে। সুস্পষ্ট তথ্য নীতিমালা না দিলে যেটা হচ্ছে সেটা যেমন ইন্ডিয়া, আপনার এখানে অনাবৃত আকাশ দিয়ে গলিত পুজের মতো ভারতীয় চ্যানেলগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। আমার গ্রাম থেকে আমার এক বন্ধু বউ নিয়ে আসছে, ওর ভাইয়া গান দেয়, খুব বিখ্যাত ভাই শিল্পী। ও আসছে এসে উসখুস করে সন্ধ্যায়, কি ব্যাপার, কয় একটু স্টার জলসাটা দেখবো। কি হয়েছে, একটা ধারাবাহিক দেখি তো ডেইলি, ওইটার এই পার্টটা দেখা হয়নি। বুঝছেন অবস্থা? কাজের মেয়ে, আম্মা আপনাদের বাড়িতে কি ডিশ আছে, ডিশে ইন্ডিয়ান চ্যানেল আছে? আচ্ছা তাহলে আপনার বাড়িতে কাম করুন। বুঝছেন অবস্থা? এই যে গলিত পুজোর মতো বিষাক্ত সংস্কৃতি পরকীয় কেমনি করবেন? আপনি কলকাতা টিভি দেখেন, আমার আপত্তি নাই, আপনি আজতক দেখেন, আমি বলবো ঠিক আছে চলুন, 18 চ্যানেল দেখেন, আমি ঠিক আছে, এটা তো নিউজ চ্যানেল, ওকে, ইনফরমেশন আমি চাই। কিন্তু এই অখাদ্য কুখাদ্য গোখাদ্য, এই কুৎসিত, ভারত হলো পৃথিবীর সবচেয়ে বেশি ধর্ষণের দেশ। বেশি ধর্ষণ কেন হয় জানেন? ওদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। ফিল্ম ইন্ডাস্ট্রি ট্রেনিং দেওয়া হয়। ওই দৃশ্য 5 মিনিট ধরে একটা মেয়ে নির্যাতিত হচ্ছে দেখাচ্ছে ক্যামেরা দিয়ে। হয় কি বলতে চাচ্ছ, কি বার্তা দিতে চাচ্ছ তোমরা? তুমি কি তরুণ প্রজন্মদেরকে উৎসাহিত করতেছ? যদি সেটা না করো তাহলে এটা বন্ধ করো। শালীন ড্রেস পরার মধ্যে কোনো দোষ নাই, তুমি অশালীন ড্রেস পরা উৎসাহিত করতেছো। ইন্ডিয়ান সিনেমা দেখলে ইন্ডিয়ান সাধারণ গরিব মানুষের জীবন খুঁজে পাবেন? পাবেন না তো। তাহলে আমাদের কি করতে? নেপালের রাস্তা। নেপাল একটা চর মেরে সমস্ত ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করে দিচ্ছে। চলবে না, আমার নিজস্ব কালচার নষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য। অতএব ভাই, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন। আল্লাহ হাফেজ। এখন বাংলাদেশের আমাদের তো জি হুজুর ছিল, চাকর চাপরাশি দাস কৃতদাস ইতর অভদ্র কুৎসিত নোংরা মেরুদণ্ডহীন সরীসৃপ গুলো শাসন ক্ষমতায় ছিল। এই সরীসৃপেতে পাচাটায় অভ্যস্ত, কি দিল না দিল কিছু যায় না, আমার কুর্সি ঠিক থাকলেই হলো, আমার সিংহাসন, আমার আব্বাজান আর আমি, বাকিগুলো গোল্লায় যাক। তো এই জায়গায় এখন আমাদেরকে, আমাদের এই নাইটকে আমি বলবো যে ভাই, আপনার ইয়াং মানুষ, আপনার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, এই ইন্ডিয়ান চ্যানেলগুলো বন্ধ করে দেন। কারণ ইন্ডিয়া আপনার একটা চ্যানেলও দেখতে দেন। ইন্ডিয়া বলে যে বাংলাদেশি চ্যানেল দেখলে আমার নিজস্ব সাংস্কৃতিক আবহাওয়া নষ্ট হয়। ও মা গো, আমনের সংস্কৃতি আবহাওয়া নষ্ট হয়, আপনার স্বতন্ত্র সংস্কৃতি নষ্ট হয়, তো আপনার এই অখাদ্য কুখাদ্য গোখাদ্য গু পেশাব এগুলো খাইলে আমার সংস্কৃতি নষ্ট হয় না? জানতে হবে তো, বলতে হবে, চার্জ করতে হবে। একই ঘটনা হলো সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের আগা পাঁচাতলা রিফর্ম করা দরকার। ঘষে মেজে ছাপ সূত্র করে আমাদেরকে যেতে হবে দগলের পথে। চার্লস দগল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফরাসিতে প্রথম যে কাজগুলো করেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে, তার একটা ছিল কালচারাল নীতিমালা, কালচারাল পলিসি। এই কালচারাল পলিসির কারণে ফ্রান্স টিকে গেল। এই কালচারাল রেভলিউশনের জন্য মাও সেতুংয়ের চীন টিকে গেছে। এই কালচারাল রেভলিউশনের জন্য ইরানের মতো দেশ, যেখানে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো সকাল বিকালে আমেরিকার চেষ্টা করে, ইসরায়েলের গালে চুমু খায়, এই পাপিষ্ট পামরদের এলাকায় একটা দেশ চোখে চোখ রেখে কথা বলে, আপনি তাকে সম্মান জানাবেন না? কিসের শক্তি? তার শক্তি জনগণের শক্তি, পিপলস পাওয়ার। এইটা তারা গেইন করেছে। পিপল যা বলে তার বাইরে যাওয়া চলবে না ভাই। আমাদের দেশে পিপলস এর বাইরে যাওয়া চলবে না, সেই জায়গায় আমাদের নিতে হবে। যাই হোক, আমার মনে হয় বকর বকর অনেক বেশি হয়ে গেছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।